টাইপ 1 ডায়াবেটিস যখন বাচ্চাদের মা বাবা বা বাড়ির লোক জানতে পারে, এর থেকে খারাপ মানে পরিস্থিতি আমি আমার পিডিয়াট্রিক এন্ডোক্রাইনে দেখিনি। ওদের জীবনটা পুরো পাল্টে যায় 1 সেকেন্ডের মধ্যে। টাইপ 1 ডায়াবেটিস কি, এটা বাচ্চাদেরই কেন হয়? বাচ্চাদের প্যানক্রিয়াসে যে সেলগুলো, যে কোষগুলো ইনসুলিন তৈরি করছে, তার বিরুদ্ধে যদি অটো অ্যান্টিবডিকে আক্রমণ করে ইনসুলিনের সেলগুলোকে খতম করে দেয়, তাহলে সেটা হচ্ছে অটো ইমিউন মিডিয়েটেড টাইপ 1 ডায়াবেটিস। তাহলে কি এটা অ্যাক্সিডেন্ট বলা যেতে পারে কি? তাদের শরীরে কিছু কিছু জিন থাকে, সেগুলো ভুল করার সম্ভাবনা বাড়িয়ে দেয়। আচ্ছা, সেই জন্য এটা একটি অ্যাক্সিডেন্ট বলাই চলে। তো এরা কিভাবে আপনার কাছে এসে প্রেজেন্ট করে? তো যারা এখনো মাঠে বা বাড়ির পাশে মাটির মেঝেতে পেচ্ছাপ করে, বা ভুলবশত ঘরের মধ্যে পেচ্ছাপ করে দিল, সেটাকে যদি ঠিক মতো পরিষ্কার না করা হলো, সেখানে কিন্তু পিঁপড়ে চলে আসে এবং সেটা মিথ্যে নয়। তো এটা কি কোনোভাবে প্রিভেন্ট করা পসিবল? টেপলিজুম্যাব বলে একটা ড্রাগ এসছে, যেটা ডায়াবেটিসের প্রিভেনশন বলে চলছে, কিন্তু আমি জানি না এটা উপকার কি অপকার। অ্যাকচুয়ালি চিকিৎসাটা কি এদের? শুধুই ইনসুলিন? ইনসুলিনের মাত্রা কত, কি, কখন, সেইটা জানা জরুরি গো। কখন 5, কখন 7, কখন 2, কখন ইনসুলিন নয়। কিন্তু ইনসুলিন বিভিন্ন ভাবে দেওয়া যায়, সিরিঞ্জের মাধ্যমে, পেনের মাধ্যমে। পেনে ব্যথাও কম হয় আর খুব সুবিধে দেওয়া। এবং এই মুহূর্তে ইনসুলিন পাম্প, ফ্রিজা বলে একটা ইনসুলিন এসছে। আচ্ছা, ইনহেলড ইনসুলিন। 10 থেকে 20% বাচ্চার তো এমন হয় ইনসুলিন লাগছেই না। ডায়েটের কি কোনো রোল আছে? ডায়াবেটিক ডায়েটের কোনো রোল নেই বাচ্চাদের জন্য। এই ধরনের যারা বাচ্চা কাচ্চা হয় তারা কি খেলাধুলায় পার্টিসিপেট করতে পারে? এখন টাইপ 1 ডায়াবেটিসের প্রমুখ যে সারা বিশ্বে খেতাব জিতে বেড়াচ্ছে, তার নাম আলেকজান্ডার জেভেরেভ। আমার সন্তান যদি টাইপ 1 ডায়াবেটিসে আক্রান্ত হয় তাহলে আমার কি করণীয়? হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু হেলথ ইনসাইট। আজ আমরা টাইপ 1 ডায়াবেটিস নিয়ে কথা বলবো। টাইপ 1 ডায়াবেটিস নিয়ে আমাদের চ্যানেলে খুব বেশি ভিডিও নেই আমাদের চ্যানেলে, কিন্তু ফর্চুনেটলি আজ আমরা এমন একজনকে পেয়েছি যার জন্যই আজকে আমাদের এই আলোচনা। এই আলোচনায় আজ আমরা জানার চেষ্টা করব টাইপ 1 ডায়াবেটিস আসলে কি, টাইপ 2 এর সঙ্গে এর কি তফাৎ আছে, টাইপ 1 ডায়াবেটিস হলে আপনারা কতখানি চিন্তিত হবেন, এবং টাইপ 1 ডায়াবেটিস কি সম্পূর্ণ নিরাময় সম্ভব, সেটাও আজ আমরা জানার চেষ্টা করব। আর এই আলোচনায় আমাদের সঙ্গে আছেন আমাদের শহরের বিশিষ্ট পেডিয়াট্রিক এন্ডোক্রিনোলজিস্ট ডক্টর সায়ন ব্যানার্জি। নমস্কার ডাক্তারবাবু, হেলথ ইনসাইটে আপনাকে স্বাগত। তো প্রথমেই আমরা জানতে চাইব আপনার কাছে টাইপ 1 ডায়াবেটিস কি, টাইপ 2 এর সঙ্গে এর তফাৎ কি, এবং এটা বাচ্চাদেরই কেন হয়? তো প্রথম কথা বলতে, টাইপ 1 আর টাইপ 2 দুটোর সাথেই ডায়াবেটিস শব্দটা যুক্ত। তো ডায়াবেটিস মানে সুগারের পরিমাণ শরীরে বেড়ে যাওয়া, কিন্তু টাইপ 1 আর টাইপ 2 ডায়াবেটিস একদম আলাদা। টাইপ 2 ডায়াবেটিস আমরা সকলেই জানি বড়দের হয়, বা যাদের ওজন বেশি তাদের হয়, এবং তাদের চিকিৎসা কিন্তু ওষুধের দ্বারা সম্ভব। কেননা তাদের শরীরে ইনসুলিন তৈরি হয়, শুধু ইনসুলিন কাজ করতে পারে না, তাই আমরা মুখের ট্যাবলেট দিয়ে ইনসুলিনকে কাজ করাই। কিন্তু টাইপ 1 ডায়াবেটিস কিন্তু একদমই আলাদা একটি রোগ। তাতে শরীরে ইনসুলিন তৈরি হওয়াই বন্ধ হয়ে যায়, তাই জন্য কোনো ওষুধের দ্বারা সেই ইনসুলিনকে কাজ করার সম্ভাবনাই থাকে না, তাই তার একমাত্র চিকিৎসা ইনসুলিন। এবার আপনি যে প্রশ্নটা করলেন, এটা কি শুধু বাচ্চাদের হয়? আপনাকে এই জিনিসটা জানাই, টাইপ 1 ডায়াবেটিস যে কোনো বয়সে হতে পারে। এবং আপনারা সকলেই হয়তো জানবেন ওয়াসিম আকরামের নাম। যারা হয়তো মনে আছে, তারা খেলার সময় হয়তো দেখেওছেন যে মাঝখানে এসে কলা খাচ্ছে বা ইনসুলিন ইনজেকশন নিচ্ছে। তো ওয়াসিম আকরামের টাইপ 1 ডায়াবেটিস কিন্তু 30 বছর বয়সে ধরা পড়ে। এবং আমাদের এখানে একজন বিশিষ্ট শিশু চিকিৎসক আছে, যার হয়তো 40 বছর বয়সে টাইপ 1 ডায়াবেটিস ধরা পড়ে। তো টাইপ 1 ডায়াবেটিস এমন নয় যে বাচ্চাদেরই হয়, যে কোনো বয়সে হতে পারে, কিন্তু বাচ্চাদের অধিকাংশ ক্ষেত্রেই বাচ্চাদের হয়। ওকে, তো এটা হওয়ার কারণ কি, মানে হয় কেন? তো টাইপ 1 ডায়াবেটিস একটি অটো ইমিউন ডিজিজ। তো অটো ইমিউন শব্দটা হয়তো সকলে জানবে না, তাই আমি একটু বোঝানোর চেষ্টা করি। তো অটো ইমিউন ডিজিজ, ভাবুন আপনার বাড়িতে আপনি একটা সিকিউরিটি গার্ড রেখেছেন। তো সিকিউরিটি গার্ডকে তো রেখেছেন বাইরে থেকে যারা আসছে তাদেরকে চেক করার জন্য, যাতে বিপদ আপনার বাড়ির ভেতরে না আসে। ঠিক। কিন্তু অনেক ক্ষেত্রেই শুনবেন যে সিকিউরিটি গার্ড যাকে রেখেছিলেন সেই আপনার বাড়ির চোর হয়ে চুরি করে চলে গেল। তো সেই একটা জিনিসই ভাবুন, কোভিডের সময় আপনারা অনেকেই শুনেছেন শরীরে অ্যান্টিবডি টেস্টিং হয়। তো এই অ্যান্টিবডি জিনিসটা কি? শরীরে যখন ইনফেকশন ঢোকে, আমাদের শরীরকে ইনফেকশন থেকে প্রতিরোধ করার জন্য শরীরে অ্যান্টিবডি তৈরি হয়। অ্যান্টিবডি তৈরি তো হলো ইনফেকশনের বিরুদ্ধে, কিন্তু কখনো কখনো ভুলবশত সেটা আমাদের শরীরেরই বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের বিরুদ্ধে আক্রমণ করতে শুরু করে, এবং এটাকেই অটো ইমিউন ডিজিজ বলা হয়। অটো ইমিউন ডিজিজের সব থেকে কমন জিনিস যদি বলি, সেটা হচ্ছে বয়সকালে থাইরয়েড যাদের হয়,
তাদের সারা জীবন ছিল না, হঠাৎ করে কেন হলো? ঠিক। অটো ইমিউন হাইপোথাইরয়েডিজম তার কারণ, এবং সেটা মোস্ট কমন কজ অফ হাইপোথাইরয়েডিজম। সেরকমই বাচ্চাদের প্যানক্রিয়াসে যে সেলগুলো, যে কোষগুলো ইনসুলিন তৈরি করছে, তার বিরুদ্ধে যদি অটো অ্যান্টিবডি গিয়ে আক্রমণ করে ইনসুলিনের সেলগুলোকে খতম করে দেয়, তাহলে সেটা হচ্ছে অটো ইমিউন মিডিয়েটেড টাইপ 1 ডায়াবেটিস। তাহলে কি এটা অ্যাক্সিডেন্ট বলা যেতে পারে কি? এটা হচ্ছে অ্যাক্সিডেন্টই বলবো, এটা একদম এক রকমের অ্যাক্সিডেন্ট। কিন্তু অ্যাক্সিডেন্ট কাদের হয়? যাদের হচ্ছে কিছু ভুল করার সম্ভাবনা থাকে, তাদের শরীরে কিছু কিছু জিন থাকে, সেগুলো ভুল করার সম্ভাবনা বাড়িয়ে দেয়। আচ্ছা। সেই জন্য এটা একটি অ্যাক্সিডেন্ট বলাই চলে। তো যাদের টাইপ 1 ডায়াবেটিস আছে, বাবা মা তো বুঝতে পারে না চট করে, যেহেতু আপনি বলছেন যে ছোটদের বেশি হয়, তো এরা কিভাবে আপনার কাছে এসে প্রেজেন্ট করে? তো আপনি যেটা বললেন খুব একটা গুরুত্বপূর্ণ কথা, যে বয়স, আমি যেটা বলেছি যে কোনো বয়সে হতে পারে, কিন্তু বাচ্চা বলতে আমরা 6 মাসের পর থেকে টাইপ 1 ডায়াবেটিস দেখি। 6 মাসের পর থেকে যে কোনো 18 বছর যদি বলি, তো অধিকাংশ ক্ষেত্রে কিভাবে বাচ্চা আসে সেটা বলি। তাদের প্রথম হচ্ছে সুগার বেড়ে গেলে পেচ্ছাপ বেশি হয়। আচ্ছা। তো পেচ্ছাপের মাত্রা এবং পরিমাণ বেড়ে যায়। তো পেচ্ছাপ বেড়ে গেলে জল যেহেতু শরীর থেকে চলে যাচ্ছে, বাচ্চা নিজের থেকে জল খেতে শুরু করে। কিন্তু আপনি নিজেও জানবেন, যেহেতু এতদিন ধরে সাংবাদিকতা করছেন স্বাস্থ্যের ক্ষেত্রে, জল খাওয়ার স্বভাব আমরা সকলে ভালো বলেই জানি, এবং ডাক্তার এবং মা বাবা সকলেই জল খাওয়ার জিনিসটাকে কোনো আলাদা করে গুরুত্ব দেয় না। তাই এটা কিছুদিন ধরে চলতে থাকে, মোটামুটি 2-3 সপ্তাহ এরমভাবে জল অতিরিক্ত খাওয়া এবং পেচ্ছাপ করার পরে কি হয়, যখন সুগার আরও বেশি বাড়তে থাকে, তখন বাচ্চা ঝিমিয়ে পড়তে থাকে। বাচ্চার যে নর্মাল হাঁটা চলা, সেগুলো অতটা আর পেরে ওঠে না, একটু গিয়েই হাঁপিয়ে যায় এবং বসে পড়ে। সেই ক্ষেত্রেও যদি আমি সুগার চেক না করি, আরও এগিয়ে যায়, তখন বাচ্চার কি হয়, বাচ্চার বিছানা থেকে ওঠার ক্ষমতাই রাখে না, গা হাত পায়ে ব্যথা হতে থাকে, পেটে ব্যথা হতে থাকে, বারবার বমি হতে শুরু করে। সেই জায়গাও যদি সুগার না ধরা পড়ে, তাহলে অচৈতন্য হয়ে পড়ে বাচ্চা, এবং সেক্ষেত্রে তো হাসপাতালে নিয়ে যেতেই হয়। তো এটা আমি বললাম পুরোপুরি একটা ডায়াবেটিস শুরু থেকে শেষ অবধি কীভাবে আসে। এবং আরেকটা জিনিস যেটা খুব অনেক মা বাবাই বলে থাকে, ছোট্ট একটা জিনিস বলি, যে বাচ্চা কোনো দিন আগে বিছানায় পেচ্ছাপ করতো না, সেই বাচ্চা আবার নতুন করে 10 বছর বয়সে প্রথমবার বিছানায় পেচ্ছাপ করা আবার শুরু করলো। আরেকটা ছোট্ট জিনিস যেটা বলি, যেটি আমি এই 6 বছর পিডিয়াট্রিক এন্ডোক্রাইন করার পরে বলেছে, সেটা বইতে লেখা থাকে না, কিন্তু আমি দেখেছি সেটা খুব সুন্দর একটা জিনিস মারা বলে। আজকাল আমরা তো কমোডে পেচ্ছাপ করি, সঙ্গে সঙ্গে ফ্ল্যাশ করে দেওয়া হয়। ঠিক। তো এটা আজকালকার দিনে কম, কিন্তু যারা এখনো মাঠে বা বাড়ির পাশে মাটির মেঝেতে পেচ্ছাপ করে, বা ভুলবশত ঘরের মধ্যে পেচ্ছাপ করে দিল, সেটাকে যদি ঠিক মতো পরিষ্কার না করা হলো, সেখানে কিন্তু পিঁপড়ে চলে আসে, এবং সেটা মিথ্যে নয়। তো এই জিনিসটা বহু মায়ের বলেছে, যে এটা আমরা গিয়ে ডাক্তারবাবুকে বলেছি, কেননা ডায়াবেটিস বাচ্চাদের এতটাই একটা বিরল রোগ, সবাই কিন্তু সত্যি করে আজকের দিনেও চট করে ভেবে পায় না। ঠিক। তো এটাই পুরো যেটা বলে টাইপ 1 ডায়াবেটিস কিভাবে আসে। আচ্ছা, এটা কি কোনোভাবে মানে কি বলবো, যে এটা ফ্যামিলিগত কি রোগ হতে পারে এটা? হ্যাঁ, তো প্রথম কথা আমি যদি একটা শব্দে ওটার উত্তর দিই, টাইপ 1 ডায়াবেটিস বংশগত রোগ নয়। তাহলে হঠাৎ করে মানে এটা কেন হবে তার? এটা আমি প্রথমেই যেটা বললাম, এটা একটা অটো অ্যান্টিবডি মিডিয়েটেড ডিজিজ। তো এই অটো অ্যান্টিবডিগুলো আমার তো হলো না, এই যে এত হাজার হাজার বাচ্চা ঘুরে বেড়াচ্ছে, সবার তো হলো না। হয়নি। তাদের কিছু কিছু জিন থাকে, সেই জিনগুলো ইনফেকশনের বিরুদ্ধে অ্যান্টিবডি একটু ভুল করে তৈরি করে দেয়। আচ্ছা। সেইটাই হচ্ছে ওর জেনেটিক ব্যাকগ্রাউন্ড, এর বাইরে নয়। কিন্তু ওই জিন আমারও থাকতে পারে, তোমারও থাকতে পারে, হাজার হাজার লোকের থাকতে পারে, সবার কিন্তু ওই জিনটা ভুল করছে না, কারুর ক্ষেত্রেই ওই জিনটা ভুল করে দিচ্ছে। তো এটা একটা অ্যাক্সিডেন্ট বলাই চলে। কিন্তু তুমি আরেকটা জিনিস যেটা বললে, এটা কি এটা ফ্যামিলিয়াল কোনো মানে ডিজিজ কিনা আর কি, ওটা আমি প্রথমেই বলে দিয়েছি, একদমই নয়। কিন্তু যখন এত স্পেসিফিক একটা কোয়েরি করছো ফ্যামিলি, তো মা বাবার যদি ডায়াবেটিস থাকে, তাহলে আমার বাচ্চার 5% চান্স ডায়াবেটিস হবে, টাইপ 1 ডায়াবেটিস। তার মানে ওই মা বা বাবারই যদি 100টা বাচ্চা হয়, 95টা বাচ্চা কিন্তু ডায়াবেটিস হবে না। তাহলে ফাইনাল কথাটা কি, এটা হেরিডিটারি নয়, অ্যাক্সিডেন্ট, ক্যান হ্যাভ আ জেনেটিক বেসিস। কিছু কিছু জিন খুব তাড়াতাড়ি ভুল করে দেয়, কিন্তু তার মানে এই নয় যে 100% ভুল করবে। বুঝতে পেরেছি। তো এটা কি কোনোভাবে প্রিভেন্ট করা পসিবল আগে ভাগে? হ্যাঁ, তো এর ক্ষেত্রে অনেক রিসার্চ হয়েছে। তো দেখা গেছে ডায়াবেটিস আমি যেগুলো বললাম, যে সিমটমগুলো নিয়ে আসে, তার অনেক দিন আগে থেকে শরীরে অ্যান্টিবডি তৈরি হয়ে যায়। তো
তো ডাক্তাররা যারা রিসার্চ করে তারা এরকম বহু বাচ্চা, হাজার হাজার বাচ্চা বার করেছে যাদের শরীরে অ্যান্টিবডি পজিটিভিটি আছে, এবং দুভাগে তাদের ভাগ করেছে। একজনকে ট্রিটমেন্ট দিলাম, একজনকে ট্রিটমেন্ট দিলাম না। যারা টাইপ 1 ডায়াবেটিস নিয়ে পড়াশোনা করে বা তাদের বাচ্চা এফেক্টেড তারা জানবে টেপ্লিজুম্যাব বলে একটা ড্রাগ এসছে, যেটা ডায়াবেটিসের প্রিভেনশন বলে চলছে। সেই ড্রাগটা যদি আমি দিই অ্যান্টিবডি পজিটিভ আসার সময়, সুগার তখন হয়নি, সুগার একদম নর্মাল, কিন্তু অ্যান্টিবডি পজিটিভ এসে গেছে, সেটা ডায়াবেটিসকে কিন্তু প্রিভেন্ট করতে পারে না, কিন্তু 33 মাস পিছিয়ে দিতে পারে। 33 মাস মানে 3 বছর, আচ্ছা। কিন্তু ডায়াবেটিসকে প্রিভেন্ট করতে পারবে না। মানে তাহলে কি তুমি জানলে, তুমি ট্রিটমেন্ট নিলে, তুমি কি শান্তিতে থাকতে পারলে? না। তোমাকে কিন্তু সেই একই জিনিস করতে হবে, সুগার চেক করতে হবে। আর যেদিন তোমার বাচ্চার ডায়াবেটিস আসার ঠিক এই সিমটমগুলো নিয়ে আসবে, হয়তো তুমি সতর্ক আছো বলে আগের থেকেই পিক আপ করে নেবে, যেই সঙ্গে সঙ্গে জল তেষ্টা পেতে শুরু করলো বা পেচ্ছাপ পেতে। তাই আজ অবধি প্রিভেনশন কিন্তু আসেনি, কিছুটা ডিলে হয়তো করা যেতে একদম পারে। ডিলে। কিন্তু ওই ডিলে করে তুমিই ভাবো ওই বাচ্চার মা বাবার মাথার মানে কি অবস্থা, তাদের মধ্যে দিয়ে যাবে যে হ্যাঁ 2.5 বছর পর ডায়াবেটিস আসবে, তাদের কি উপকার করলাম অ্যান্টিবডি টেস্ট করে কিনা, আমি এর উত্তর আমি ঠিক দিতে পারবো না। ঠিকই, মানে আদতে কোনো উপকার হয় না। হয়তো এই 2.5 বছর বাবা মা ভালো করে ডায়াবেটিস ম্যানেজ করবে, কি করে জবে আসবে সেটা শিখতে পারে, কিন্তু আমি জানি না এটা উপকার কি অপকার। এবার আমি জানতে চাইবো যে বাবা মারা কখন সতর্ক হবেন? আপনি বেশ কিছু লক্ষণ বলে দিয়েছেন, আমি তারপরও আপনাকে জিজ্ঞাসা করবো যে একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে তখনই কি তাদের সতর্ক হয়ে যাওয়া উচিত? তখনই কি তাদেরকে টেস্ট করানো উচিত, নাকি কিছুদিন অপেক্ষা করে টেস্ট করবে, নাকি লক্ষণ দেখে তারপর একজন ডাক্তারের কাছে যাবে? টাইপ 1 ডায়াবেটিসের টেস্টিংয়ের কোনো ব্যাপারই নেই। আচ্ছা। থাইরয়েড তোমরা যদি জানো, থাইরয়েডের রেকমেন্ডেশন আছে, যেটা এখনো আমাদের ভারতবর্ষে লাগু হয়নি, যে Day 3 স্ক্রিনিং। জাস্ট এমনি অন্যদিকে চলে যাচ্ছি, তাও বলে রাখি আমাদের ভারতবর্ষে 10,000 বাচ্চা, 10,000 সারা দেশে প্রত্যেক বছর, যারা কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম ডিটেক্ট না হওয়ার জন্যে মেন্টাল রিটার্ডেশনের শিকার। 10,000 বাচ্চা প্রতি বছর, এটা অনেক, সংখ্যাটা অনেক। 10,000, যেটা হচ্ছে মোস্ট কমন কজ অফ মেন্টাল রিটার্ডেশন উইচ ইজ প্রিভেন্টেবল ইজ কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম। তাও আমাদের এই বড় দেশে পয়সা কড়ি কোত্থেকে আসবে, তাও এটা লাগু করা যায়নি, কিন্তু সারা বিশ্বে এটা লাগু হয়ে গেছে। সেই ক্ষেত্রে আবার ফিরে আসি যে টপিকটা, টাইপ 1 ডায়াবেটিস কিন্তু স্ক্রিনিং করে বার করার কোনো দরকার নেই। ও যবে আসার তবেই আসবে, এবং ঠিক মেঘনা চাইতে বৃষ্টি যেভাবে আসে যেটা ঠিক আপনি সেভাবেই আগেই আসে। বললেন যে এটা একটা অ্যাক্সিডেন্ট, এটা যে কোনো দিন আসতে একদম, পারে। একদম, অতএব আগে ভাগে আপনি এটাকে কিছুতেই আপনি কিছু একদম, করতে পারবেন না। একদম। আচ্ছা বেশ, আমি তো কিছু করতে পারবো না শুনে নিলাম, তাহলে আমি করবোটা কি? আমার সন্তান যদি টাইপ 1 ডায়াবেটিসে আক্রান্ত হয়, তাহলে আমার কি করণীয়? আক্রান্ত হলো, তো আক্রান্ত হয়ে গেছে মানে তুমি জেনে গেছো। তো এবার তোমাকে আমি একটা কথা বলি, ডায়াবেটিস এমন একটা রোগ নয় যে ভাবো থাইরয়েড, তোমাকে একটা ওষুধের ডোজ দিয়ে দিলাম, বললাম বাড়ি গিয়ে 3 মাস থাকো। ঠিক। একদম না, একদম না। না টাইপ 2 ডায়াবেটিস, যেটায় তোমাকে ওষুধ দিয়ে দিলাম, সেটা সুগার ওই একই রকম থাকলো, তুমি হয়তো সপ্তাহে 2 বার চেক করলে কি না তাও করলে না, 3 মাস পরে এসো, তোমার সুগার কোনোদিন লো হবে না, হয়তো একটু হাই থাকলো, তোমার অসুবিধা হবে না। আমি সবাইকে, এটা আমার প্রার্থনা, এটা আমার 6 বছর ধরে যেটা দেখে যাচ্ছি, টাইপ 1 ডায়াবেটিস আমি যা জানি তার 80% যদি মা বাবা না জানতে পারে, তাহলে কিন্তু টাইপ 1 ডায়াবেটিস সে কোনোদিন ম্যানেজ করতে পারবে না। এবং আমার জীবনের শিক্ষা এটাই, এটাকে আমরা বলি টাইপ 1 ডায়াবেটিস এডুকেশন, মানে ফ্যামিলির এডুকেশন। সে নিজে জানবে, তার কোনো ফিক্সড ডোজ নেই। আমি আবার বলছি, ডাক্তার এসে প্রেসক্রিপশনে 3 মাস পর লিখে দেবে যে 555 বা রাত্রে 10, সেটা নয়। সুগারের মাত্রা প্রতি মুহূর্তে চেঞ্জ হচ্ছে। বাচ্চা কি রোজ এক জিনিস খাচ্ছে? বাচ্চা কি রোজ এক পরিমাণ খাচ্ছে? একদিন মাংস হলো তো 4টে রুটি খেলো, পরের দিন সবজি ভাল লাগলো না তো 2টো রুটি খেলো। একই মাত্রায় ইনসুলিন দেবে না, এটা তোমাকে শিখতে হবে। কোনো সময় সুগার বেড়ে এলো, তো তুমি কি ওই সুগার বেড়ে রাখা অবস্থায় ছেড়ে দেবে? ঠিক। 500 এলো সুগার, কি ছেড়ে দেবে? তোমার সুগার লো হয়ে গেল, তুমি কি করবে? সুগার লো হয়ে তুমি কি দেবে? তুমি খাবার খাইয়ে দেবে, না মিষ্টি খাওয়াবে, নাকি অন্য কিছু দেবে, ফ্রুট জুস দেবে? কতটা দেবে? হয়ে গেলে তার কতক্ষণ পর চেক করবে? পরবর্তীকালে যদি সুগার আবার কম হয়ে যায়, সেটাকে প্রিভেন্ট করার জন্য কি করবে? ইনসুলিন কোথায় লাগাবে? ইনসুলিন কবার তুমি পেটে লাগাবে, কবার পায়ে লাগাবে? পুরো চিকিৎসা শাস্ত্র তোমাকে শিখতে হবে। এবং যে মা বাবা নিজে যত ভালো করে শিখেছে, সে তত ভালো করে জেনেছে। এবং আরেকটা জিনিস আপনাকে বলি, এই চিকিৎসা শুধু ডাক্তারের থেকে শিখলে হবে না।
যেরকম আমরা ডাক্তাররা সবসময় চাই আমার ডাক্তার বন্ধু থাকুক, কেননা তারা আমার সুখ দুঃখের কথা বুঝবে। ঠিক ঠিক। ইঞ্জিনিয়ার তেমনই চায় তার বন্ধু বান্ধব ডাক্তার ইঞ্জিনিয়ার হোক। সেরকম আমি সবসময় বলি টাইপ 1 ডায়াবেটিসের বাচ্চার সুখ দুঃখ আরেকটা টাইপ 1 ডায়াবেটিসের বাচ্চা বুঝবে, তার মা বাবার সুখ দুঃখ আরেক মা বাবা বুঝবে। যখন প্রচণ্ড কষ্ট হবে, প্রশ্নটা আসবে কেন আমি, তখন ওই আরও 10 জনকে দেখে মনে সাহস জুগবে যে না, ও যখন পার করেছে আমিও পার করতে পারবো। ঠিক। আর সকলকে বলবো এখন টাইপ 1 ডায়াবেটিসের প্রমুখ যে সারা বিশ্বে খেতাব জিতে বেড়াচ্ছে, তার নাম আলেকজান্ডার জেভেরেভ। তার ভিডিওস দেখো, তার 4 বছর বয়সে টাইপ 1 ডায়াবেটিস ডায়াগনোজড হয়েছে, কিন্তু এখনও গ্র্যান্ড স্ল্যাম, প্রত্যেকটা গ্র্যান্ড স্ল্যাম খেলছে। আর এই উইম্বলডন যেটা সবে হলো, সে ওখানে বসে তার পায়ে ইনসুলিন লাগাচ্ছে, ভিডিওটা দেখো। ঠিক। সে কিন্তু পিছিয়ে পড়েনি। তাই এই সাহসগুলো কিন্তু তুমি বাড়ি বসে কিন্তু কেউ তোমায় জোগাবে না। তোমাকে জোগানোর জন্য লোকের সাথে সম্পর্ক স্থাপন করতে হবে, এবং যারা এই রোগের সাথে যুদ্ধ করে এগিয়ে গেছে তাদেরকে দেখতে হবে। তাহলে ফাইনাল কথাটা কি? শেখো, জানো, বাড়িতে লুকিয়ে থেকো না। আর যারা জানে তাদের কাছে পৌঁছো। এটা কোনো ফিক্সড ডোজ নয়, প্রতি মুহূর্তে চেঞ্জ, সেটা তোমরা নিজেরা যাতে করতে পারো সেই সামর্থ্য তোমাদের প্রদান করার দরকার। বাকিটা তোমরা নিজে করে নেবে। ঠিক, আপনি দারুণ বলেছেন যে আপনি যখন একটা বিপদের মুখে আছেন তখন আপনাকে আরও একজনকে ধরতে হবে, যাতে সেই বিপদটাতে আপনি কিভাবে বেরিয়ে আসতে পারেন সেটা আপনাকেই খুঁজে নিতে হবে, তাই না? এটা আপনি কিন্তু সত্যি মানে দারুণ দারুণ আমি বলেছেন। এটার কাহিনীটা বলছি একটা, জাস্ট আমি বলছি। গত বছর আমরা কানপুরে টাইপ 1 ডায়াবেটিসের ন্যাশনাল কনফারেন্সে গেছিলাম। সেখানে একটা প্রত্যন্ত মহারাষ্ট্রের গ্রাম থেকে একটা মেয়ে এসেছিল, 22 বছর বয়স। সে বলেছিল যখন তার টাইপ 1 ডায়াবেটিস ডায়াগনোজড হয়েছিল, তাকে তার ডাক্তার বলেছিল দেখো সোনাম কাপুরের টাইপ 1 ডায়াবেটিস আছে। সে সেটা দিয়ে আনন্দে বাড়ি ফেরেনি। সে বলেছিল কোথায় সোনাম কাপুর, সে তো এত পয়সা, ঠিক, সব কিছু তার কাছে আছে। আমার মতো একটা প্রত্যন্ত গ্রাম যার দিনে 2 বার খাবার জোটে না, সেরকম যদি একটা মেয়েকে দেখাতে পারতো যে সেই মেয়েটা ঠিক করে জীবনযাপন করে জীবনে এগিয়ে গেছে, বুঝতাম যে হ্যাঁ কিছু আছে। তো তাই আপনার মতো লোকেদের সাথে জুড়ুন, যারা আপনার মতো কষ্টর মধ্যে দিয়ে যাচ্ছে। বড় লোকেদের সাথে বলছি না, হ্যাঁ বড়দের কথা নিশ্চয়ই শুনবেন, তাদের অনুভব না জানলে হবে? আজকে আলেকজান্ডার জেভেরেভ কি করে খেলতে খেলতে তার সুগার ম্যানেজ করছে সেটা না জানলে হবে? ঠিকই। কিন্তু আপনার পর্যায়ে যারা আছে, যুদ্ধ করছে, আমার থেকে অনেক বেশি শিখবেন। আমি লিখে দিলাম আপনাকে, ঠিকই। প্রতি মুহূর্তে খাওয়া দাওয়া কোনটা করলে সুগার বাড়বে না সেটা ও আপনাকে বেশি বলবে, আমি বলতে পারবো না। সেই জন্য কমিউনিটি ফর্ম করুন, সব কিছুর কমিউনিটি। আপনারা আপনাদের কমিউনিটির সাথে জুড়ুন। তাহলে অ্যাকচুয়ালি চিকিৎসাটা কি এদের? শুধুই ইনসুলিন? তো ব্যাপারটা হচ্ছে কথাটা ইনসুলিন, ইনসুলিন তো বটেই, তার কিভাবে প্রক্রিয়া ইনসুলিন দেওয়া সেটা আমি পরে আসছি। কিন্তু শুধু ইনসুলিন নয়, আবার বলছি, আচ্ছা, শুধু এই নয় যে আমি ইনসুলিন লিখে দিলাম 5 5 5 বা 10, ব্যাস তুমি বাড়ি বুঝে চলে গেলেন। না, ইনসুলিনের মাত্রা কত, কি, কখন, সেইটা জানা জরুরি গো। কখন 5, কখন 7, কখন 2, কখন ইনসুলিন নয়, সেটা জানা উচিত। সেটা কি করে জানবে গো? সেটা 3 মাস পর এলে হবে না গো, সেটা জানাই তোমার কর্তব্য। তাই ইনসুলিন চিকিৎসা তো বটে, কিন্তু ইনসুলিনের মাত্রা কখন, কি, কত, সুগার কমে গেলে কি করব, সুগার বেড়ে গেলে কি করব, খাদ্য কি এমন খাবো যাতে সুগার না বাড়ে কিন্তু আমার পেটও ভরে যায়, এত কিছু জানা। এক জায়গায় কি ইনসুলিন দেবো নাকি ঘুরিয়ে ঘুরিয়ে দেবো? সেটা তো সবটাই জানবো কত আপনার কিছু, থেকে। সব কিছু জানার জন্য বলছি গো। যত জানবে তত ভালো করবে গো। ঠিক। আর এক পর্যায়ে জানো তো, তোমাদের থেকে আমি শিখবো। আমি সত্যি কথা বলছি, তোমাদের থেকে আমি শিখবো, কেননা তোমরা দিনে রাতে যুদ্ধ করছো, সত্যি আমি তো তাই। বই পড়ে কথা বলছি। তো মোটামুটি তাহলে এই সমস্ত বাচ্চাদের শুধু ইনসুলিনই চলে নাকি এর সঙ্গে ওষুধপত্রও চলে, আরো অন্য অন্য কিছু চলে? তো এক কথা জাস্ট ইনসুলিনের কথা যখন এলো, ইনসুলিন ওষুধ তো ইনসুলিনই, কিন্তু ইনসুলিন বিভিন্ন ভাবে দেওয়া যায়। তো সব থেকে পূর্বের যেটা হচ্ছে সিরিঞ্জের মাধ্যমে। এখন সিরিঞ্জ প্রায় কেউই ব্যবহার করে না। পেনের মাধ্যমে, পেনে ব্যথাও কম হয় আর খুব সুবিধে দেওয়া। এবং এই মুহূর্তে ইনসুলিন পাম্প। আমি যদি বলি বিশ্বের ইতিহাসে প্রথমবার টাইপ 1 ডায়াবেটিস 6.5% HbA1c-তে আসতে পেরেছে। এটা কিন্তু আজ অব্দি হয়নি। ইনসুলিন 1921 সালে আবিষ্কার হয়েছে। ইনসুলিন আমরা সকলেই দিচ্ছি। তাই আমি বলছি ইনসুলিন কিন্তু চিকিৎসা বটে, কিন্তু পুরোপুরি চিকিৎসা নয়। যতটা দরকার ততটা দিচ্ছ কি না সেটা তো HbA1c একটা তুমি আশা করি হয়তো এরপরে জিজ্ঞেস করবো। আজকে তোমরা যারা পেশেন্ট এবং পেশেন্টের মা বাবা খুব ভালো দিনে আছো, এই প্রথম ইনসুলিন পাম্প একটা বাচ্চার HbA1c-কে পুরো নর্মালে পাঠিয়ে দিয়েছে। আরেকটা জিনিস বলি,
কিন্তু সবাই বলে ইঞ্জেকশন ইঞ্জেকশন ইঞ্জেকশন। আমরাও জানি, আমরা কি চাই, ডাক্তার কি চাইবে বাচ্চাকে কষ্ট দিতে, 4 বার ইনসুলিন দিতে? ঠিকই তো, হ্যাঁ। কিন্তু আজকে অবধি কোনো অন্য বিকল্প বিকল্প ছিল না। তো এই মুহূর্তে হয়তো অনেকেই জানবে অ্যাফ্রিজা বলে একটা ইনসুলিন এসছে, আচ্ছা ইনহেলড ইনসুলিন। আচ্ছা তো এটা বাচ্চাদের অলরেডি FDA অ্যাপ্রুভাল হয়েও গেছে, আচ্ছা কিন্তু আমাদের দেশে এখনো পিডিয়াট্রিক অ্যাপ্রুভাল হয়নি, অ্যাডাল্ট অ্যাপ্রুভাল হয়েছে। তো তোমরা চিন্তা করো না, তোমরা যে যুগে বাস করছো তাতে দিনকে দিন আবিষ্কার হচ্ছে। তাই তোমাদের যে মনের কষ্ট সায়েন্টিস্টরা শুনতে পাচ্ছে এবং আমরাও শুনতে পাচ্ছি, এবং হয়তো খুব নিকট ভবিষ্যতে তোমাদের অন্য মেথড চলে আসবে যাতে তোমরা ভালো থাকতে পারবে। না, একদম সাধারণ স্বাভাবিক মানুষের মতনই যাতে জীবনযাপন করতে একদম পারে। একদম তোমরা স্বাভাবিকই, এটা কখনো ভেবো না যেরকম আমি স্বাভাবিক কিন্তু আমার শরীর খাবার তৈরি করে না, তাই দিনে 3-4 বার খাই কি খাই না, খাই তো। ঠিক সেরকমই তোমার শরীরে ইনসুলিন তৈরি হয় না, তুমি শুধু নাও, আর বাকি তুমি একদম স্বাভাবিক, যা খুশি তাই করতে পারো। ঠিকই। আচ্ছা, এবার ঘটনা হচ্ছে যে আমার রক্তে গ্লুকোজের মাত্রা ঠিক আছে কি না আছে, এটা আমি কি করে কন্টিনিউয়াস মনিটর করব আমি? তো এটা হচ্ছে কন্টিনিউয়াস মনিটর বললে, দেখো কন্টিনিউয়াস মনিটরের আগে আমি বললি মনিটরিং কেন দরকার। এটা হিন্দিতে একটা কথা আছে, তোমরা নাপোগে তো জানোগে, ঠিকই। মানে না দেখলে তো তুমি জানতেই পারবে না সুগার কি আছে। কারণ তুমি বড়দের কথা বলো, সবাই বড়দের ডায়াবেটিস জানে, তো বড়রা তো এমনিই বলে যে আমার সুগার বেড়ে আছে কিন্তু আমার কোনো অসুবিধা হয় না, তাই আমি চিকিৎসা নিই না। তাই এটা তো আগেই জেনে নাও, তোমার সুগার বেড়ে থাকলেও 300 350 চললেও তুমি কিছু বুঝতে পারবে না। তো যবে বুঝতে পারবে তবে কিন্তু কোনো অঙ্গ প্রত্যঙ্গের উপরে কিছু না কিছু হয় কি তার সাইড এফেক্ট চলে এসছে। তো সেই পর্যায়ে কি যেতে চাও? একটা ছোট বাচ্চা ঠিক। তার সারা জীবন পড়ে আছে, এমন তো নয় 50 বছরের ডায়াবেটিস হচ্ছে 60 বছরে এমনি কিছু কমপ্লিকেশন এক্সপেক্ট করছি। তারা 10 বছরের বাচ্চার 20 বছরের কমপ্লিকেশন যাতে না আসে সেটা মনিটরিং, সুগার চেক করতে হবে। তো সুগার চেক কি করে করবে? এতদিন তো আমাদের ছিল গ্লুকোমিটারের দ্বারা। গ্লুকোমিটার। কিন্তু এখানে একটা কথা বলি, টাইপ 1 ডায়াবেটিস কিন্তু একবার চেক করলাম দিনে বা সপ্তাহে একবার চেক করলাম হবে না। যে কোনো গাইডলাইন যেগুলো আছে 6 থেকে 10 বার। কারণ টাইপ 1 ডায়াবেটিস একদম আলাদা, যতবার চেক করবে ততবার ভালো কন্ট্রোল করবে। ইনসুলিন দিচ্ছ, সুগার কখনো কমে যাচ্ছে, সুগার কখনো বেড়ে যাচ্ছে। তো 6 থেকে 10 বার তো কেউ পারে না, না। এত পেশেন্ট আছে আমাদের। আমরা তখন কি বলি, পারলে 4 বার করো, খাওয়ার আগে করো আর রাত্রে শোয়ার আগে করো। এমন পেশেন্ট আছে তারা তাও পারে না, আছে আছে অবশ্যই আছে। যারা তো এমন একটা পেশেন্ট আছে, সবে আগের সপ্তাহে এসেছিল তোমার বীরভূমের, সে 6 বছরে একবার HbA1cও চেক করেনি, সুগারও চেক করেনি, HbA1c 14%। তারা জানেই না, প্রথম কথা হচ্ছে জানে না। তারপরে পয়সা কোথায়? একটা স্ট্রিপ কিনতে 10 টাকা লাগে, দিনে 60 টাকা করে কোথায় দেবো? শুধু স্ট্রিপ কি ল্যান্সেটের খরচা নেই? সব কিছু মিলিয়ে বলছি, যারা ওটাও পারেন না 4 বার, আমরা বলি 2 বার করো। তাহলে একদিন সকালে খাওয়ার আগে আর খাওয়ার পরে করো, পরের দিন দুপুরে খাওয়ার আগে খাওয়ার পরে করো। কিন্তু মনিটরিং না করলে বাবা তুমি কিচ্ছু জানতে পারবে না। তো এই তো গেল হচ্ছে বিগত দিনের কথা। শুধু কিছু জানতে পারবো না। এবং আপনি যেটা বললেন যে এরকম যদি সবসময় বেড়েই থাকে তাহলে দেখা গেল কিছুদিন পরে একটা অর্গানই আমার ড্যামেজ হয়ে গেল। একদম। তো আমি আর রিকভার করতে পারবো একদম ওই জায়গাটায় তো আসছি, তুমি কমপ্লিকেশনটা আমাকে জিজ্ঞেস করো। কিন্তু আমি বলছি ওইটা জানতে জানতে তোমার সুগার 1 সেকেন্ডের নয়, তোমার সুগার হচ্ছে 24 ঘন্টা। তো 24 ঘন্টায় কটা সেকেন্ড? 1440 সেকেন্ড। তুমি কিন্তু 1 সেকেন্ড দেখছো। তাহলে একটা, এই যে তুমি দেখছো আমার ভিডিও, তুমি কি আমার স্টিল ফটোগ্রাফি দেখছো? ভিডিও দেখছো বলে আগে পরে জানতে পারছো। ঠিক আছে। সেই জন্য এলো কন্টিনিউয়াস মনিটরিং, সিসিটিভি ক্যামেরা, শুধু ছবি নয়, আগে কে আসছে পরে কে আসছে সব জানতে পারছি। তুমি একটা খাদ্য খাচ্ছ, তার এফেক্ট কি হচ্ছে, সুগার বাড়ছে কি কমছে, তাতে পরের বার সেই অনুযায়ী অলরেডি ইনসুলিনটা দিতে পারো। তুমি খেলছো, 8 ঘন্টা খেললে কি হচ্ছে, 1 ঘন্টা খেললে কি হচ্ছে, সাইক্লিং করলে কি হচ্ছে, দৌড়লে কি হচ্ছে, তুমি বাস্কেটবল খেললে কি, পুরো তুমি ফিল্ম দেখতে পাবে, ভিডিওগ্রাফি। তো যারা পারে তারা যেন অবশ্যই CGM নেয়। এবং বিদেশে যে এত ভালো যে কন্ট্রোল এসছে, সেটা ইনসুলিন পাম্প আইসোলেটেড ওয়েতে নয়। ইনসুলিন পাম্প কার সাথে কথা বলছে? CGM এর সাথে নিয়ে ও ইনসুলিন কমাচ্ছে, ইনসুলিন বাড়াচ্ছে। তাই এই ফিল্মটা দেখার জন্য CGM দরকারি। আচ্ছা, এটা আমাদের ভারতবর্ষে কি অ্যাভেলেবেল আছে? 100% অ্যাভেলেবেল, অনেক কোম্পানি অ্যাভেলেবেল আছে। আচ্ছা, আর এইটা কিভাবে, মানে একটা বাচ্চা মানে এটা কি কিছু ইনস্টল করার কিছু ব্যাপার আছে? তো আমাদের 1 টাকার কয়েনের থেকেও একটা ছোট্ট, আচ্ছা, এই হাতের পেছনে লাগিয়ে দেওয়া হয়, আর তার উপরে একটা সেলোটেপ জাতীয়, যাতে ওটা হাত থেকে খুলে না যায়। আচ্ছা, এরকমই একটা যন্ত্র, সেটা লাগিয়ে দেওয়া থাকে। কন্টিনিউয়াস প্রত্যেক মিনিটের সুগারের আপডেট আপনাকে দিতে থাকবে। আপনার ফোনের ব্লুটুথ রেঞ্জে কানেক্টেড থাকবে এবং ওই ব্লুটুথ থেকে আরও 20 জনের সাথে শেয়ার করতে পারবেন। ভাববেন আপনার বাচ্চার সাথে ফোন আছে, বাচ্চা স্কুলে গেল, কিন্তু আপনার মা বাবার কাছে ডেটা কিন্তু কনস্ট্যান্টলি যাচ্ছে নেটের মাধ্যমে। আচ্ছা, হ্যাঁ। তো
আপনি দূর থেকে মনিটরও করতে পারবে, আর আপনার সিজিএম আপনার ফোনে অ্যালার্মও দেবে। যদি বাচ্চার কাছে ওই ফোনও থাকে, স্কুলে যদি যায় সে, তাহলে তার স্কুল টিচারও জানতে পারবে যে সুগার লো যাচ্ছে বা সুগার হাই যাচ্ছে, তখন যা করার করতে পারবে। আচ্ছা, ডায়েটের কি কোনো রোল আছে? মনে হয় যে সকল বাচ্চার মা বাবা শুনছে সবাই জানে যে হয়তো ডায়াবেটিক ডায়েট বড়দের মতোই একই জিনিস। এবং আমাদের যে অভিজ্ঞতা, ডায়েটিশিয়ানরাও ডায়াবেটিক ডায়েটই দেয়। বাচ্চাকে একদম মিষ্টি বন্ধ সারা জীবনের জন্য, চকলেট কোনোদিন খেতেই পারবে না, কেক কোনোদিন খেতেই পারবে না, ভাতে রেস্ট্রিকশন, এগুলো দেয়। আমি কিন্তু খুব স্পষ্টভাবে বলছি, ডায়াবেটিক ডায়েটের কোনো রোল নেই বাচ্চাদের জন্য, কোনো রোল নেই। কেন সেটাও বলে দিচ্ছি। বড়দের ক্ষেত্রে ডায়াবেটিক ডায়েট প্রযোজ্য। কেন? তার উচ্চতা যা বাড়ার বেড়ে গেছে, তার শরীরের কাঠামো যা হওয়ার সব হয়ে গেছে। ডায়াবেটিক ডায়েট বলতে কি বুঝি? কার্বোহাইড্রেট রেস্ট্রিকশন। কার্বোহাইড্রেট রেস্ট্রিকশন মানে এনার্জি রেস্ট্রিকশন। ঠিক। এনার্জি রেস্ট্রিকশন যদি হয়, হাইট যতটা বাড়ার কথা বাড়বে না, ওজন যতটা বাড়ার কথা বাড়বে না, আপনার বাচ্চা যতটা অ্যাক্টিভ হওয়ার কথা হবে না। ডায়াবেটিক ডায়েটের কোনো রোল নেই। একটা সাধারণ বাচ্চা, আপনার বাড়িতে যদি আর কোনো বাচ্চা থাকে, তার ক্ষেত্রে যে হেলদি ডায়েট মানে বাড়িতে যে রান্না হয়, তো সেই বাচ্চাও যেরকম রোজ রোজ পিৎজা, বার্গার, কুরকুরে, চিপস, সিঙ্গাড়া, পুরি, পরাঠা খাবে না, ও তেমন খাবে না। সেই সাধারণ বাচ্চা যেরকম রোজ কোল্ড ড্রিঙ্কস খাবে না, চকলেট খাবে না, ও খাবে না। মোটমাট সে হেলদি খাবার খাবে, একদম। কিন্তু আনহেলদি খাবার থেকে দূরে থাকবে। একদম। কিন্তু যেদিন জন্মদিন আসবে, সেদিন কি ও কেক খাবে না? অবশ্যই খাবে। কিন্তু তার সাথে ইনসুলিন যেটা এক্সট্রা, সেটা লাগাতে হবে। সেটা ওকে জানতে হবে যে পরিমাণ সে অনুযায়ী। আমি আজকে কেক খাচ্ছি, তাহলে আমার ইনসুলিনটা আমার বেশি লাগে। হ্যাঁ, সেটা ওকে জানতে হবে, সেটা ওকে শিখতে হবে। ওর বন্ধুদের সাথে কি কোনোদিন বাইরে যাবে না? কোনোদিন কি পিৎজা খাবে না? অবশ্যই খাবে। পিৎজা খেলে আমরা তো বলে দেবো কোন টাইপের পিৎজা খেতে হয়। এখন তো থিন ক্রাস্ট পিৎজা এসে গেছে, হুইট পিৎজা এসে গেছে। বেশি চিজওয়ালা পিৎজা খাবে না, ভেজিটেবল এক্সট্রা দেবে, কিন্তু সব পারবে। কোনোদিন কি বিয়ে বাড়ি যাবে না? অবশ্যই যাবে। কি টাইপের খাবার খেলে সুগার অত তাড়াতাড়ি রাইজ করবে না, সেগুলো আমরা বলে দেবো। কিন্তু বাচ্চাকে যদি আপনি বেঁধে দেন, ও কিন্তু লুকিয়ে, ও বয়স্ক নয়, বয়স্করাও তা করে, কথা শুনে না। বাচ্চাকে আপনি কি করে বেঁধে রাখবেন? ও কি বাইরে বেরোবে না? লুকিয়ে লুকিয়ে খাবে। আপনি কি চান? বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করুন। ওকে বলুন যে যা খেতে ইচ্ছে করবে আমাকে বলবি, স্কুলে যদি কিছু পাস আমাকে বলবি, বাড়িতে নিয়ে আসবি, আমি তোকে ওটা দেবো, কিন্তু ইনসুলিন লাগিয়ে দেবো। আমার থেকে লুকিয়ে কিছু করবি না। ফাইনাল কথা এটাই বলছি, ডায়াবেটিক ডায়েটের রোল বাচ্চাদের নেই, এটা নিয়ে ডাউট যেন কারুর না থাকে। এবার ধরুন যারা বুঝতে পারছেন যে তাদের বাচ্চার ডায়াবেটিস, টাইপ 1 ডায়াবেটিস আছে, এবং হয়তো চিকিৎসাও করেন, কিন্তু অতটা সিরিয়াস নন, খাবার দাবার নিয়েও অতটা ওনারা সিরিয়াস নন। তো আমি জানতে চাইবো যে যদি এই ধরনের বাচ্চা কাচ্চা যদি হয়, তাহলে তাদের ক্ষেত্রে কি কি কমপ্লিকেশন আসতে পারে? মানে যারা জানে যে টাইপ 1 ডায়াবেটিস আছে, কিন্তু তারপরও তারা সেভাবে কন্ট্রোল করছে না। তো এইগুলো সব থেকে ভালো হতো আমার কাছে না, এইসব এরকম পেশেন্ট এলে আমি ভিডিও করে রাখা আছে, যাদের কমপ্লিকেশন সত্যি করে হয়েছে। তো বলতে বলতে আমার প্রথম মনে পড়ছে একটা 7 বছরের বাচ্চা, তখন আমি পিজিআইতে কাজ করতাম, পশ্চিম ইউপির বাচ্চা, 7 বছরে ডায়াগনোজড। তার মাকে কেউ বলেনি সুগার চেক করতে হয়, ঠিক যতটা ইনসুলিন দিতে বলেছিল একদম দিচ্ছিল, দিনে 4 বার করে। নিউরোপ্যাথি নিয়ে এসেছিল, মানে স্নায়ুতে। ওই ছোট আমি বাচ্চা, আমার ভিডিও আছে, যদি এসব দেখালে ঠিক আছে, কিন্তু আমি পুরো ছবিটা দেখতে দেখতে বলছি, সে সারা রাত্রি ঘুমোতে পারতো না। তার মা পুরো রাত তার পা টিপতে থাকতো, কাঁদতো। শুধু সকাল 10টা থেকে দুপুর 1টায় 3 ঘন্টা শুয়ে থাকতো একটু চুপচাপ। তাকে আমাদের হাসপাতালে 2 মাস রাখতে হয়েছিল। কোনো ওষুধে তো কাজই করেনি। পিঠের শিরায় ইঞ্জেকশন দিয়ে তার ব্যথা কমাতে হয়েছিল, সেটাও একবার নয়, সেটা 2বার। ঠিক যেরকম ডেলিভারির আগে ব্যথা যাতে না হয় পিঠে ইঞ্জেকশন দিতে হয়, সেরকম আমাদের দিতে হয়েছিল। তো সেটা তো বললাম নিউরোপ্যাথি। আমার চোখের সামনে ভাসছে 19-20 বছরের বাচ্চা যারা চোখে দেখতে পাচ্ছে না। এরকম আমরা একটা এই আপনাকে দেখছি, পুরো গোটা দেখছি, তাদের ফেটে ফেটে আসে, সেটাকে বলে রেটিনোপ্যাথি। নেফ্রোপ্যাথিতে কি হয়? ফেনা ফেনা পেচ্ছাপ বেরোতে শুরু করে, প্রোটিন বেরোতে শুরু করে, বিপি বাড়তে শুরু করে, হার্টের অসুবিধা আসতে শুরু করে, নিয়ে তারপরে কিডনি খারাপ হতে শুরু করে। তো ডায়াবেটিসের সবচেয়ে বড় কমপ্লিকেশন কি? ক্রনিক কিডনি ডিজিজ, ডায়ালিসিসে অবধি চলে যায়, সেটা বড়দেরও বাচ্চাদেরও। তাই আমি হাত জড়ো করে বলছি সবাইকে, আবার বলছি, সুগার চেক না করলে কোনোদিন জানতেই পারবেন না যে আপনার কোনো অসুবিধা আছে। কিন্তু যখন অসুবিধে নিয়ে আসবেন না, তখন কিন্তু জানেন তো আমার করার থাকবে না। হয়তো আজকে যদি আসেন, আমি আপনাকে আশা দিতে পারবো, করতে পারবো, কিন্তু
ওই পর্যায়ে এলে হয়তো কিছু অতটা আর আশা দিতে পারবো না, ঠিক কেননা ফেরানোর সম্ভাবনা না দিনকে দিন কমে যায়। কমে যায়। তো অনেক পেশেন্ট আছে বা অনেক বাবা মা হয়তো মনে করেন যে আমার বাচ্চা আগে যতটা ইনসুলিন নিত এখন আর ততটা ইনসুলিন নিচ্ছে না, এখন অনেকটাই আমার কমে গেছে, ইনসুলিন নেওয়ার যে ডোজ বা মাত্রাটা অনেকটাই কমে গেছে, তাহলে এটা কি ধরবো যে আমার ডায়াবেটিসটা কি কিওর হয়ে গেল? তো এইটা তুমি যেটা বলেছো এটা খুবই কমন হয়। জেনারেলি টাইপ 1 ডায়াবেটিস ডায়াগনোজ হলো তার কদিন পর থেকে, মোটামুটি 1 মাস 2 মাস পর থেকে ইনসুলিনের মাত্রা কমে যেতে থাকে। আচ্ছা। আমি একটু বুঝিয়ে বলি কেন। যখন ডায়াবেটিস আমাদের ডায়াগনোজ হয় তখন যে ইনসুলিন তৈরি হচ্ছিল তার 70% কোষ নষ্ট হয়ে যায়, 30% তখনও বেঁচে আছে। আচ্ছা। তো কেন তারা ইনসুলিন বানাচ্ছে না? যেরকম বাড়িতে যদি আমাদের আবহাওয়া খারাপ থাকে, কারোর সাথে আমাদের যদি ঝগড়া হয়ে থাকে, আমরা কি স্বাভাবিকভাবে কাজ করতে পারি? ঠিক পারি না। ঠিক তখন এত সুগার বেড়ে আছে, শরীরে অ্যাসিড তৈরি হয়ে গেছে, তখন ওই বাকি 30% কাজ করছে না। আর ক্ষমতা যেই নেই। তুমি স্বাভাবিক করে দিলে ওরা চুপচাপ ইনসুলিন বানাতে শুরু করে দিল এবং তোমার বাইরের থেকে ইনসুলিনের ডোজ কমে যেতে শুরু করলো। 10-20% বাচ্চার তো এমন হয় ইনসুলিন লাগছেই না। আচ্ছা। তো তারা কি ভাবে যে তাদের এই রোগ শেষ হয়ে গেছে। কেন? আরেকটা জিনিস বলি, তুমিও জানবে যে এরকম একটা বড় রোগ যখন ডায়াগনোজ হয় তখন মা বাবারা হন্য হয়ে ঘোরে যে এর থেকে মুক্তি আমাকে কে দিতে পারবে। ঠিকই। এবং চিনি মানে যে যা বলে তার কাছে তারা পৌঁছায়। একদম। তো অ্যালোপ্যাথি ডাক্তার তো 2-3 রকম দেখায়, সেটা ভুল নয়। আমার বাচ্চা হলেও আমি দেখাতাম এরকম একটা বড় রোগ, সারা জীবনের রোগ, কিন্তু তারা আয়ুর্বেদিক, হোমিওপ্যাথি বিভিন্ন ডাক্তার দেখায়। এবং কি হয়, বিভিন্ন লোকে বিভিন্ন রকমের ওষুধ দেয়। তো কিছু কিছু বাচ্চার স্বাভাবিকভাবেই ইনসুলিনের মাত্রা কম হওয়ারই ছিল। এবং আপনারা বিভিন্ন অ্যাড দেখতে পাবেন নেটে, সার্চ করলেই দেখতে পাবেন কিওর অফ টাইপ 1 ডায়াবেটিস, আয়ুর্বেদিক লোক বলছে বা স্টেম সেল থেরাপি বলছে। তারা ওই সময়টা এই ওষুধ দিয়ে দেখিয়ে দেয়, দেখো আমার এই ওষুধের জন্যেই কিন্তু তোমার ইনসুলিন রিকোয়ারমেন্ট কমে গেল, তুমি সুস্থ হয়ে গেলে। কিন্তু আদতে তা না, নয় ওটা। এই যে তুমি সুগার চেক করা ছেড়ে দিলে, তোমার বাচ্চার যখন আবার ওই 30% শেষ হয়ে যাবে, যে রোগটা ওই বাকি 70%কে নষ্ট করেছিল, সে যখন আবার ফিরে আসবে সেই 7-8-9 মাস পরে, তখন কিন্তু তুমি ডিকেতে চলে যাবে, তখন আরও খারাপ অবস্থায় পৌঁছে যাবে। তাই তোমাকে আমি একটা কথা বলি, সবাইকে আমি বলছি, সবাই শোনো, যে চিকিৎসাই নাও, তোমার যদি সুগার নর্মাল আছে তাহলে চিন্তা করো না, তাহলে সব ভালো আছে। কিন্তু সুগার চেক করা ছেড়ো না। একবার দেখলে সুগার ঠিক আছে, ইনসুলিন লাগছে না, বা কে একটা ওষুধ দিয়েছে নিয়ে ব্যাস চোখ বন্ধ করে বসে গেলে 2-3 মাস আর চেকই করলে না, ব্যাস এই বিপদ দেখো না। বিষয়টা হচ্ছে আপনি হয়তো 2 দিন দরজা ভেজিয়ে ঘুমিয়েছেন, তালা চাবি দেননি, চোর আসেনি, এবার আপনি মনে করছেন যে তা এরম ভাবেই চলবে হয়তো, কিন্তু যে কোনো দিন কিন্তু চোর ঢুকতে পারে। একদম। তো এটা ওয়েল নোন ফেনোমেনা, হানিমুন ফেজ। এটা এমন কিছু না যে ওষুধ দিচ্ছি বলে ঠিক হয়ে যাচ্ছে, এটা নিজের থেকেই ঠিক হয়ে যাবে, আবার কিন্তু নিজের থেকেই ফিরে আসবে, ডোজ বাড়তে থাকবে। তখন যদি ঠিক করে ইনসুলিন না নাও তাহলে ডিকেতে পৌঁছে যাবে। এই সমস্ত বাচ্চারা তো স্কুলে পড়ে, তো সেই সমস্ত স্কুলের টিচারদের কি এই বিষয়টা কি জানা দরকার যে আমার অমুক বাচ্চাটার টাইপ 1 ডায়াবেটিস আছে এবং আমাকে সতর্ক থাকতে? না জানলে হবেই না গো, না জানলে হবে না। আমি জানার আগের একটা কথা বলি, না জানার ফলে কি হয়, এটা আমি গ্রামের যারা টাইপ 1 ডায়াবেটিসে ভোগে তাদের দুঃখের কথা শুনেছি গো। শুধু এইটা দিয়ে আমি শুরু করি, ছোঁয়াচে রোগ ভাবে গো। ও মাই গড। একদম আলাদা করে দেয়। মা বাবারা বলে তার সাথে মিশবি না, এর জন্য বাচ্চারা স্কুল পর্যন্ত পরিবর্তন করে গো। আমি তোমাকে কি বলি, আমার সেই বাচ্চাগুলোর এবং বাচ্চাগুলোর মা বাবার মুখগুলো মনে পড়ছে। তো আমি প্রথমেই তোমার মাধ্যমে সবার কাছে বলি, আমি জানি না কতদূর এই বার্তা পৌঁছবে, ডায়াবেটিস, টাইপ 1 ডায়াবেটিস ছোঁয়াচে রোগ নয়। 100টা টাইপ 1 ডায়াবেটিস বাচ্চাকে আমার বাড়িতে রাখো, আমি রেখে দেবো, আমার কোনো বাচ্চার হবে না বাড়িতে। টাইপ 1 ডায়াবেটিস ছোঁয়াচে রোগ নয়, কাউকে এক ঘরে করবেন না। এরপরে ডায়াবেটিস জানা কেন দরকারি, ওই বাচ্চাটা সুগার চেক করতে হবে। সুগার যে কোনো সময় লো হয়ে যেতে পারে। ঠিক। লো হয়ে গেলে কি বাচ্চাটা পারবে কিছু করতে? না। আপনাকে একটু সাহায্য করতে হবে, জানতে হবে যে কি গ্লুকন্ডি দেবেন, কতটা দেবেন, বাবা মাকে ফোন করতে হবে যে এরকম অবস্থা হয়েছে। বা যদি স্কুলে বাচ্চা খায়, যেরকম 10-11 বছরের বাচ্চা তো স্কুলেই খাবে, তো ইনসুলিন দিতে হয়। 10-11 বছরের বাচ্চা যদি নিজে দিতেও পারে, তাহলে কি একটু পাশে তো দাঁড়াতে হবে তার, যে ভুল জায়গায় করছে না। আপনাকে অবশ্যই জানতে হবে। এবং এই নিয়ে সিবিএসসি বোর্ডের গাইডলাইন্স বেরিয়ে গেছে। এই জন্য ন্যাশনাল চাইল্ড প্রোটেকশন, যে চাইল্ড রাইট প্রোটেকশন যে কাউন্সিল আছে আমাদের দেশের, তাদেরও গাইডলাইন বেরিয়ে গেছে। এই বাচ্চাদের
পরীক্ষার সময় যতবার বাথরুমে যেতে চায় যেতে দিতে হবে, সুগার চেক করতে থাকলে করতে দিতে হবে, গ্লুকন ডি খেতে চাইলে খেতে দিতে হবে, মাঝখানে যদি খিদে পায় খেতে দিতে হবে। এটা ওই বাচ্চার অধিকারের মধ্যে পড়ে এবং প্রত্যেক স্কুলের সেটা অবশ্যই জানা উচিত। প্রত্যেকটা অবশ্যই। স্কুলের টিচারেরও জানা উচিত অবশ্যই। এবং ওখানকার যা পরিচালনা সমিতি আছে তাদেরও এই একদম। বিষয়টা মাথায় রাখা উচিত। একদম মানে মানে বিষয়টা একেবারে ছেলে খেলার বিষয় একদম নয়, না। আপনি বাকি ছেলেদের সঙ্গে এটাকে ট্রিট করতে পারেন না। একদম একদম। এই ধরনের যারা বাচ্চা কাচ্চা হয় তারা কি খেলাধুলায় পার্টিসিপেট করতে পারে? এই প্রশ্নের উত্তরটা আমি এইভাবেই দিই। আপনারা যারা টেনিস দেখেন, তো টেনিসে এখন যে বিশ্বের দ্বিতীয় স্থান অধিকারী, তো তার নাম হচ্ছে আলেকজান্ডার জেভেরেভ। তার কাহিনী তো আপনারা ইউটিউব চ্যানেলে এই মুহূর্তে পেয়েই যাবেন। আর যারা উইম্বলডন দেখেন বা ফ্রেঞ্চ ওপেন দেখেন তারা দেখতেই পাবেন যে ব্রেকের মাঝখানে ও সুগার চেক করছে, ওর সিজিএম লাগানো আছে ওনার, আর ইনসুলিন নিচ্ছে, ঠিক পেন দিয়ে ইনসুলিন নিচ্ছে যেভাবে আপনারা সকলে নেন। ওয়াসিম আকরামের ভিডিও যদি নেটে দেখেন, আমরা প্রায়ই দেখি, এখনো পাবেন। উনি বিভিন্ন রকম ভাবে কিন্তু মোটিভেটও করে। একদম। তো আমি বলছি আপনারা এদের সকলের সাথে জুড়ুন, এদের জীবনযাপন দেখুন, এদের কথাবার্তা শুনুন। যে টাইপ 1 ডায়াবেটিস হয়েছে ভয়ে বাড়িতে বসে আছি সুগার কবে কমে যাবে বা সুগার কবে বেড়ে যাবে নয়, সুগার না বাড়বে, সুগার না কমবে, কি করতে হবে তার জন্যে সেটা ওদের থেকে শিখুন। বাকি আমাদের সাহায্য লাগে আপনার করব, কিন্তু আপনার বাচ্চা সব কিছু করতে পারে, এটা নিয়ে ডাউট রাখবেন না। শুধু কি করতে হবে, ওরা যেটা করে সুগার মনিটরিং কিন্তু করতে হবে। আবার সেই জায়গায় আসছি, এদের মোটামুটি সকলেরই প্রায় কন্টিনিউয়াস গ্লুকোজ মনিটর আছে বা প্রতিটা ব্রেকে এসে এসে চেক করে, কিন্তু মনিটর করলে সব কিছু করতে পারবে আপনার বাচ্চা। কখন সুগার উঠছে, কখন ইনসুলিন লাগবে, কখন সুগার ফল করছে, কখন তাকে গ্লুকোজ দিতে হবে, সবটাই আপনাকে জানতে হবে এবং যে বাচ্চাটা আছে তাকেও এডুকেট করতে হবে। আরেকটা জিনিস বলি তাহলে, একটা হচ্ছে বাড়লে ইনসুলিন দিতে হবে, লো হয়ে গেলে অন্য কিছু দিতে হবে। কিন্তু আরেকটা জিনিস, আচ্ছা, যাতে ফল না করে তার জন্য তো আমি কিছু করব। আমি আগের থেকে যেটা ফল করব তারপরে আমি নেবো, কেন দূর যাব? তাহলে এগুলোর তো একদম লিখিত আছে যে 1 ঘন্টা খেললে তার আগেই আমাকে এইটা নিয়ে নিতে হবে যাতে আমার সুগার ফল না করে, 2 ঘন্টা খেললে আমাকে এই নিয়ে নিতে হবে যাতে আমার সুগার ফল না করে। বিভিন্ন ব্যায়াম আলাদা, যেরকম সাইক্লিং করা বা দৌড়ানো দুটো আলাদা জিনিস, ফুটবল খেলা আলাদা জিনিস। তো প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু মাত্রা আলাদা আলাদা দেওয়া আছে যে কতটা আমাকে খেতে হবে যাতে আমার সুগার না ফল করে, কতক্ষণ খেলবো এবং কোন ধরনের কি। স্পোর্টস। হ্যাঁ, তো এইগুলো তোমরা যেটা করো, এটা করতে চাও, এটা যখন নিয়ে আমাদের কাছে আসবে আমরা তোমাদের অনুযায়ী বলে দেবো। ডিসিপ্লিন হতে হবে। এইটা কিন্তু 100%। তুমি আলেকজান্ডার জেভারেভের ভিডিও দেখো, আমি তো 100% বলছি। ওর মা কি বলছে, ওর মা বলছে আমার ছেলে কিন্তু সারা জীবন ডিসিপ্লিনড, ওর জন্য ওর খুব একটা অসুবিধা হয়নি। কেননা ও যে ওর সুগার চেক করতে হচ্ছে বা টাইমে সব কিছু করতে হচ্ছে এর জন্য কিন্তু প্রতিরোধ করেনি, ও কিন্তু মেনে নিয়েছে। ঠিকই। আর তুমি কি ভাবো যে বিরাট কোহলি আনডিসিপ্লিন লাইফে কি বিরাট কোহলি হয়ে একদমই গেছে? না, ভীষণ ডিসিপ্লিন। এরা সব 4:30 5টায় ওঠে, পয়সা থাকার সত্ত্বেও কিন্তু খাওয়া দাওয়ার ব্যাপারে খুব ডিসিপ্লিন। ডিসিপ্লিন তো সবার জীবনেই দরকারি। উনি বিরাট কোহলি একটা ইন্টারভিউতে বলেছে মাই টেস্ট কি পারওয়া নেই করতা, মানে কি টেস্ট হবে, আমরা তো একটা খাবার যদি বিস্বাদ হয় আমরা খেতে চাই না, কিন্তু উনি কতটা ডিসিপ্লিন এবং কতটা ওনার ট্রেনার আছে তার কথা মেনে চলেন। তাই ডিসিপ্লিন তো সবাইকেই হতে হবে গো। আমি যদি আনডিসিপ্লিনড হয়ে যাই তুমি আমার কাছে হয়তো আসবে না দেখাতে। ঠিকই। এতদিন বিশ্বের কোথাও পাইলট কিন্তু হতে পারতো না টাইপ 1 ডায়াবেটিস যারা ছিল। আচ্ছা। কিন্তু এই বিগত কয়েক বছরের মধ্যে আমেরিকাতে সিজিএম লাগিয়ে কিন্তু তুমি পাইলট হতে পারবে যারা টাইপ 1 ডায়াবেটিস। কিন্তু ওইটা আমাদের ডিজিসিএ কিন্তু এখনো মান্যতা দেয়নি। আচ্ছা। কিন্তু আমার মনে হয় যখন আমেরিকা এবং বিদেশি রাষ্ট্ররা মান্যতা দিয়ে দিয়েছে, হয়তো খুব শীঘ্রই আমাদের দেশও মান্যতা পেয়ে যাবে। আর কি পারবে না জানো, আর্মিতে যেতে কিন্তু পারবে না, আর্মি বা সিআরপিএফ এইগুলো যেতে পারবে না। এটা ছাড়া সর্বত্র তোমার মুক্ত দ্বার, সবই আমি করতে পারবো। একদম সব মানে সব। আচ্ছা, এবার আর একটা প্রশ্ন করবো স্যার আপনাকে, সেটা হচ্ছে যে ধরুন এরা বিয়ে থা করলো এবং এদের বাচ্চা কাচ্চাও হলো, তো তাদের কি এই ধরনের সমস্যা হতে পারে? এইটা আমি তোমাকে আগেই হয়তো বলছিলাম যখন হেরিডিটারি বা বংশগত রোগের ব্যাপারে বলছিলাম। তো কোনো মা বা বাবার যদি টাইপ 1 ডায়াবেটিস থাকে তার বাচ্চার 5% চান্স, তার মানে তার যদি 100টা বাচ্চা হয় 95টা বাচ্চার কিন্তু টাইপ 1 ডায়াবেটিস হবে না। নর্মাল সন্তানই তিনি জন্মদান করতে পারেন, একদম, এই নিয়ে কোনো ডাউট রেখো না।
বুঝতে পেরেছি। আচ্ছা, এই টাইপ 1 ডায়াবেটিসটা কাদের মধ্যে হওয়ার সম্ভাবনা বেশি, পুরুষ না মহিলা, মানে ছেলে বাচ্চা না মেয়ে বাচ্চা? এমনিতে দেখা গেছে এটা হয়তো মেয়েদের ক্ষেত্রে একটু বেশি হয়, আচ্ছা। কিন্তু ওরকম নয় যে আমি বলে দেবো যে মেয়েদেরই হয় বা ছেলেদেরই হয়, সবারই মোটামুটি মোটামুটি সমানই, একই ধরনের একই ধরনের হয় আর কি। হ্যাঁ। তুমি কি জানো ভারত এখন বিশ্বের 1 নম্বরে চলছে টাইপ 1 ডায়াবেটিস? হ্যাঁ, ডায়াবেটিস টাইপ জানতাম। 1 ডায়াবেটিস টাইপ 1এও? বিশ্বে 1 নম্বর চলছে। ও মাই তুমি গড। কি এটা জানো যে 20 বছরের নিচে তো বিশ্বে 1 নম্বর টাইপ 1 ডায়াবেটিসে ভারত, হ্যাঁ, কিন্তু 20 বছরের পরে 3 নম্বরে নেমে যাচ্ছে। তা তুমি কি জানো তাহলে হঠাৎ করে 1 নম্বর থেকে 3 নম্বরে কেন নেমে গেল? সেটাও তো একটা ভাবার বিষয়। তো এটার কারণ কি জানো? চিকিৎসা কি হচ্ছে না তাদের? আমি দুঃখের সাথে মানে তোমাকে বলছি, এই যে জানতে পারছি, কিন্তু এক হচ্ছে খরচা সাপেক্ষ বিষয়, যতটা নেওয়ার কথা ততটা নিচ্ছি না, কিভাবে নিতে হবে জানছি না। তুমি যেরকম বললে সুগার চেকই করছি না, নিয়ে একদম কমপ্লিকেশন নিয়ে আসছি। তাই জন্য ভারত 1 নম্বরে 20 বছরের নিচে, কিন্তু তারপরে কিন্তু 3 নম্বরে চলে যাচ্ছে। তাই আজকে তোমাদের মাধ্যমে আমি এই জিনিসটাও বলতে চাই, টাইপ 1 ডায়াবেটিস ধরা পড়লে কিন্তু বাড়িতে বসে থেকো না, তুমি এসো, জানো, আমাদের কাছ থেকে জানো, নেট থেকে জানো, কিন্তু যতটা চিকিৎসা নেওয়ার, যেভাবে নেওয়ার সেভাবেই নাও। তোমার যদি আর্থিক অবস্থা খারাপ থাকে, তুমি যদি না পারো, আমাদের পশ্চিমবঙ্গে, আমাদের কলকাতাতে অনেক সংস্থা আছে যারা 2 টাকা দরেও স্ট্রিপ দিচ্ছে, ইনসুলিনের পেন ফ্রিতে দিচ্ছে, ইনসুলিন অনেক কম দরে দিচ্ছে, কিন্তু তোমাকে এসে বলতে হবে। ঠিকই, তুমি বাড়িতে যদি বসে না থাকলে বলে হবে। বাড়িতে বসে থাকো ভয়ে, পারবে না গো, পারবে না। তুমি যদি ছেড়ে দাও যে না যা হওয়ার হবে। শুধু টাইপ 1 ডায়াবেটিস কেন, আমরা বহু জটিল রোগের ক্ষেত্রে দেখেছি যে ফ্যামিলি তার মানে পেশেন্টকে নিয়ে বা রোগীকে নিয়ে মানে মানে তাকে বাঁচানোর তাগিদটা যখন দেখি যে অনেক বেশি না, সেই ঘরের বাচ্চা কাচ্চাগুলো বেঁচে যায়, সেই ঘরের যারা অসুস্থ লোক তারা কিন্তু বেঁচে যায়, কিন্তু যারা ভাবে যে কি হবে কিছুই তো করার নেই, তারা কিন্তু তো চেষ্টা না করলে, তুমি যেটা বলছো, চেষ্টা যারা করে তারাই কিন্তু উপায় অবধি পৌঁছয়, হয়তো একটু ঠিকই, সময় লাগতে পারে, সময় লাগতে পারে, একদম। কিন্তু আপনাকেও চেষ্টা করতে একদম। হবে। যে আপনার ঠিক আছে, আপনার অর্থনৈতিক সমস্যা আছে, কিন্তু বহু সংস্থা তো আছে যেটা ঠিক, আপনি বললেন, ঠিক। সেটা আপনাকেই খুঁজে বের ঠিক, করতে হবে, ঠিক, ঠিক, তাই না? ঠিক, একদম, একদম। আপনি বারবার একটা কথাতে জোর দিচ্ছেন, সেটা হচ্ছে সিজিএম বা কন্টিনিউয়াস গ্লুকোজ মনিটর করার কথা আপনি বলছেন, যারা পারবে। যারা পারবে। HbA1cটাও আপনি চেক করতে বলছেন, এছাড়া আর কি কি টেস্ট করতে হবে? হ্যাঁ, তো এক হচ্ছে টাইপ 1 ডায়াবেটিস যেই মুহূর্তে তুমি জানতে পারলে, তখন তোমাকে 2টো জিনিস দেখতে হয়। একটা হচ্ছে থাইরয়েড, সেটা কেমন আছে, আরেকটা হচ্ছে সিলিয়াক ডিজিজ বলে, যেটা হচ্ছে আমাদের গমে যেটা অ্যালার্জি। কেন টাইপ 1 ডায়াবেটিস যেরকম একটা অটো ইমিউন ডিজিজ, হাইপোথাইরয়েডিজম এই বাচ্চাদের 10% ক্ষেত্রে হয়, আর সিলিয়াক ডিজিজ যেটা হচ্ছে আটা জাতীয় যে কোনো জিনিসে তাদের অ্যালার্জি, আচ্ছা, সেটা 5% হয়। তো সেটা আমরা শুরুতেই দেখে নিই এবং প্রত্যেক 2 বছরে একবার করে দেখতে থাকি। আচ্ছা, এছাড়া যে বাকি যেগুলো টেস্ট, সেটা হচ্ছে ডায়াবেটিস 5 বছর হয়ে যাওয়ার পর, টাইপ 1 ডায়াবেটিস 5 বছর হয়ে যাওয়ার পর, অথবা বয়স সন্ধির সময় কি কি দেখি, যেগুলো হচ্ছে যেটা আমি বললাম, স্নায়ুতে এফেক্ট হচ্ছে কিনা, চোখে এফেক্ট হচ্ছে কিনা, এবং কিডনি দিয়ে প্রোটিন বেরোচ্ছে কিনা। তার সাথে ব্লাড প্রেশার তো প্রত্যেক 3 মাস অন্তর অন্তর যখন তুমি HbA1c করে নিয়ে যাবে তখনই ব্লাড প্রেশার তো দেখতেই থাকছি, তার সাথে লিপিড প্রোফাইলটা দেখে নেওয়া হয়। মানে নর্মালি যদি আমার রক্তে সুগার বেশি থাকে, তার ফলে যে যে ক্ষতি হতে পারে, একদম, যে যে জিনিস ক্ষতি হওয়ার আশঙ্কা আছে, সেগুলো আমরা একবার চেক করে একদম, নিই। একদম। সেটা চোখ হতে পারে, নার্ভ হতে পারে, কিডনি হতে পারে, হার্ট হতে পারে। তো এইগুলো শুধু একবার চেক করলাম এমন নয়, যেরকম বললাম থাইরয়েড প্রত্যেক 2 বছর অন্তর অন্তর, সেরকম মোটামুটি বলা আছে 2 বছর অন্তর অন্তর। এবার কারুর দেখলাম আমরা খুব ভালো কন্ট্রোল, আর্থিক অবস্থা অত ভালো নয়, তো আমরা জোরজার করি না, কিন্তু বইতে যা লেখা আছে সেটা সবাইকে জানানোর জন্য বললাম। তো মোটামুটি সবটাই বুঝলাম স্যার, যে তারা একটা মনিটরিংয়ের মধ্যে থাকবে, ইনসুলিনটা ঠিকঠাক সময় নেবে, খাবার দাবারটাও বুঝে খাবে তারা, এবং এরা করতে পারবে না এমন কিছু জিনিস নেই, একমাত্র ডিফেন্স সেক্টরে তারা যেতে পারবে না, একদম নিয়ার টু নর্মাল লাইফ তারা লিড করতে পারবেন। কিন্তু তবুও তো বাবা মার মনে একটা থাকে না যে আমার ছেলে কি তাহলে কি পুরোপুরি কিওর কোনো দিন হবে না?
তো এমন কি কোনো জিনিস বা এমন কোনো চিকিৎসা পদ্ধতি আগামী দিনে আসতে চলেছে যার ফলে এই যে টাইপ 1 ডায়াবেটিসের যারা পেশেন্টরা আছে তারা একদম কমপ্লিটলি কিওর হয়ে যাবে এরকম? এই প্রশ্নটায় আসছি। এরকম আপনারা সকলেই জানবেন যে লিভার খারাপ হয়ে গেলে লিভার পাল্টে দিই, ঠিক। কিডনি খারাপ হলে কিডনি Kidney পাল্টে পাল্টে, দিই। হুম। তাহলে প্যানক্রিয়াসের যদি বিটা সেল কাজ না করতে পারে তো প্যানক্রিয়াসটাই পাল্টে দিই। ঠিক। তো সেটা 30 বছর ধরে চলছে। প্যানক্রিয়াস পাল্টে দিয়ে ইনসুলিন তৈরি করা যায়নি। তো তারপরে কি এলো? দেখা গেল যে স্টেম সেল। স্টেম সেল কি জিনিস? এটা একটা খুব চলছে এখন। একটা কোষ থেকেই তো লাখ লাখ কোষ তৈরি হচ্ছে শরীরে। তো স্টেম সেল এমনভাবে বানাই যাতে ওটা প্যানক্রিয়াসে গিয়ে বিটা সেল তৈরি করে। কিন্তু দেখা গেল এতদিন যা যা স্টেম সেল তৈরি হয়েছে ওটা তো বাইরে থেকেই দিচ্ছি আমি শরীরকে, ও শরীর ওটাকে নষ্ট করে দিচ্ছে। আচ্ছা। হয়তো ইনসুলিন বানাচ্ছে, একটু আধটু বানাচ্ছে, কিন্তু আমাকে বাইরে থেকে ইনসুলিন দিতেই হচ্ছে। তো আমার যেটা চিন্তা যে আমার ছেলে কিওর হয়ে যাক, সেটা কিন্তু আজ অব্দি হয়নি। ইনসুলিন দিতে হচ্ছিল। কিন্তু আপনাদের সকলকে একটা খুব ভালো সুখবর দিই। নেটে সার্চ করবেন যদি টাইপ 1 ডায়াবেটিস থেকে থাকে এবং আপনার বা আপনি যদি কোনো শিশুর মা বাবা হন, VX880 আচ্ছা। এটা হচ্ছে প্রথমবার আমেরিকাতে দুটো বাচ্চার উপরে প্রয়োগ করা হয় এবং দেখা যায় টাইপ 1 ডায়াবেটিসে 1 বছর পরেও ওই স্টেম সেল থেরাপির দ্বারা সে বাচ্চা দুটোর কিন্তু ইনসুলিন লাগছে না। 1 বছর? 1 বছর। সেখান থেকে পরের স্টেজে যাওয়া হয়, 12টা বাচ্চার ওপরে সেটা প্রয়োগ করা হয়। এই রিপোর্টটা সবে এসছে, সবে। সেটাতে দেখা গেছে 12টার মধ্যে 10টা বাচ্চার কিন্তু 1 বছর পরের ইনসুলিন লাগছে না। আচ্ছা। তাই আমি আপনাকে বলবো এটা কিন্তু বিশ্বের প্রথম এমন থেরাপি। আজ অবধি বহু 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 থেরাপি এসছে, কোনোটা কাজ করেনি। তাই ভারতেও আপনারা শুনে থাকবেন বহু জায়গায় স্টেম সেল থেরাপি এই করছে ওই করছে, কোনো কার্যকারিতা নেই। এগুলো কি তাহলে ভুয়ো? একদম ভুয়ো। যাবেন না। আপনাকে আবার বলছি, হানিমুন ফেজে যে কোনো ট্রিটমেন্ট যদি দিই তাতেই আমি আপনাকে দেখিয়ে দেবো যে আপনার ইনসুলিনের ডোজ কমে যাচ্ছে, কিন্তু সেটা হওয়ারই ছিল, সেটা ওই চিকিৎসার ফলে নয়। তাহলে নোবেল প্রাইজটা কিন্তু ভারতের মাটি থেকেই আসতো, ঠিকই, ঠিক, বিদেশের ঠিক। মাটি থেকে নয়। আমি চাই ভারতের মাটি থেকে স্টেম সেল থেরাপির জন্যই আসুক, কিন্তু এখন অবধি আসেনি। ঠিক। তাই বিশ্বাসের জায়গায় যাবেন না। আমরা চাই আপনার বাচ্চা ঠিক হয়ে যাক। যে কোনো সময় বিজ্ঞানসম্মত যদি কোনো চিকিৎসা আসে, আমরা আপনাকে বলবো যাতে আপনার বাচ্চার সারা জীবন আর ইনসুলিন না লাগে। তো অনেকেই আছেন যে এই ইনসুলিন চিকিৎসা চলার পাশাপাশি বিভিন্ন ই-কমার্স সাইটস থেকে বিভিন্ন রকম হার্বাল বা আয়ুর্বেদা এই জাতীয় ওষুধ তারা কিনে খান। তো এটা কি ঠিক? তো এর নিয়ে আমাদের পিজিআই চণ্ডীগড়ের পেপারও আছে, পিডিয়াট্রিক ডায়াবেটিস ডিপার্টমেন্ট, যেটা আমাদের পিডিয়াট্রিক এন্ডোক্রাইন ডিপার্টমেন্ট। ডায়াবেটিস বাচ্চাদের 50% বাচ্চা ডায়াবেটিস জানার পরে কোনো না কোনো অল্টারনেটিভ মেডিসিন নেয়। এটা আনকমন নয়। আচ্ছা। 50% to 60%, সেটা হার্বাল হোক, সেটা আয়ুর্বেদিক হোক, সেটা হোমিওপ্যাথিক হোক, বা অন্য কোনো ওরাল ড্রাগস হোক, সব কিছু ট্রাই করে। আনকমন নয়। কিন্তু দিনের শেষে ওই পেপার এটাও বলা আছে, হয়তো 5 মাস, হয়তো 6 মাস, হয়তো 1 বছর পরে কিন্তু ফিরে আসে, কিন্তু সেই ইনসুলিন নিতে হয়, কিন্তু তার মধ্যে অনেক বাচ্চা খারাপ হয়ে ফিরে আসে। ঠিকই। আদতে কোনো কাজ না, হয় না। এটা নিয়ে কোনো ডাউট নেই আমার। আমরা এই অ্যাওয়ারনেসটাই ক্রিয়েট করার চেষ্টা করি যে আমাদের যারা দর্শক আছে প্রচুর গরিব মানুষও আছেন যারা আমাদের চ্যানেলটি নিয়মিত দেখেন, এবং আমরা চাইবো না যে তাদের টাকাটা শুধু শুধু নষ্ট হোক। একদম, মানে একদম। চিকিৎসা ছাড়াই টাকাটা নষ্ট হোক আমরা চাইবো না। আচ্ছা। তো এটার জন্যই আপনাদের ধন্যবাদ যে এই ডায়াবেটিসের ব্যাপারে যে আপনি জনসাধারণের কাছে এই বার্তা পৌঁছচ্ছেন, এটার জন্য আপনাদের হেলথ ইনসাইটকে ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। কিছু মিথস আছে বা মিথ বা ফ্যাক্ট, সেটা আপনি বলবেন, যেগুলো আজকেই আমরা ক্লিয়ার করে নেবো। যেমন অনেক মা বাবা বলেন যে আমার ছেলে ছোটবেলায় শুধু শুধু চিনি খেত, মুঠো মুঠো চিনি খেত, খুব মিষ্টি খেত, তাই আমার ছেলের টাইপ 1 ডায়াবেটিস হয়েছে। তো চিনি কেন, অনেক মা বাবা বলে যে মিষ্টি খাইয়েছি বা চকলেট খাইয়েছি, কিন্তু একটু ভেবে দেখুন তো ওই মা বাবারা, যে যদি মিষ্টি বাচ্চারা বা আমরা যদি না খেতাম তাহলে পশ্চিমবঙ্গের মিষ্টির দোকানগুলো থাকতো না, উঠে যেত। ঠিক। উড়িষ্যার মিষ্টির দোকানগুলো থাকতো না, উঠে যেত। চিনি তো সব বাচ্চা খাচ্ছে, তাহলে কি সবার হচ্ছে? ঠিকই। চিনির সাথে সম্বন্ধ নেই। যার হওয়ার কথা ছিল হয়েছে, চিনির সাথে সম্বন্ধ নেই, নিজেকে দুষবেন না। আচ্ছা, ইনসুলিন যদি আমি ছোট থেকে দেওয়া শুরু করি তাহলে এটা নাকি একটা নেশায় পরিণত হবে? ইনসুলিন যদি আমি অপ্রয়োজনীয় অবস্থায় দিতাম তাহলে নেশার জায়গায় যাওয়া যেত। যেটা ওর শরীর বানাচ্ছে না, যেটা আমি ওকে দিচ্ছি ওর সুস্থ রাখার জন্যে,
এটা নেশা নয়, এটা ওর শরীরের জন্য অমৃত সমান, এটা প্রয়োজনীয়। একদম। ওটা না দিলে কি ফলাফল সেটা আপনারা যারা টাইপ 1 ডায়াবেটিস হয়েছে জানেন বা আমার কথার মাধ্যমে জানতে পেরেছেন। তো ইনসুলিন কোনোভাবেই নেশার সাথে তুলনা করবেন না। অনেক বাবা মা ভাবেন যে আমি যদি আমার ছেলেকে করলার জুস খাওয়াই বা জামের যে বীজ আছে গুঁড়ো করে খাওয়াই, তাতে আমার ডায়াবেটিস নিয়ন্ত্রণ হয়ে যাবে। এটা কতটা সত্যি? তো এইটা হচ্ছে বাবা মা কোত্থেকে ভাবে, কেননা বাড়িতে দেখেছে যারা বয়স্ক যারা টাইপ 2 ডায়াবেটিস তারা খায় আর কিছুটা তার পরিণামও দেখতে পায়। তো সেইখান থেকে আবার বলি, টাইপ 2 ডায়াবেটিস আর টাইপ 1 ডায়াবেটিস কিন্তু আলাদা। আপনি বলেছেন এটা। টাইপ 1 ডায়াবেটিসে কিন্তু এইগুলো নিলে দেখতে পাবে তোমার বাচ্চার সুগার অতিরিক্ত কমে যাচ্ছে, বুঝতেই পারছো না যে কি হচ্ছে, কিন্তু কদিন পর আর কাজ করবে না। ওই যখন ইনসুলিন ওর শরীর তৈরি করছে ততদিন হয়তো দেখবে যে একটু সুগারটা কমে যাচ্ছে, লোতে চলে যাচ্ছে, তোমার ডোজটা আরো তুমি কমিয়ে দিচ্ছ, কিন্তু সেই আবার 5-6 মাস পর দেখবে ওতে আর কোনো কাজই হচ্ছে না, কারণ ইনসুলিনই নেই, তো কি কাজ করবে? ঠিকই। আচ্ছা, এই ধরনের বাচ্চাদের মানে টাইপ 1 ডায়াবেটিসে যে সমস্ত বাচ্চারা আক্রান্ত আছে, এদের খেলাধুলা না করাই ভালো। আবার বললাম তো, সেই তো আমি প্রথমেই বলে দিলাম, আলেকজান্ডার জেভেডেভ, ওয়াসিম আকরাম, এবং অলিম্পিক্স যদি এবার দেখো, হয়তো বিশ্বে সর্বাধিক টাইপ 1 ডায়াবেটিস এবার অলিম্পিক্সে কম্পিট করেছিল, তাহলে এরা কি খেলছে না? ঠিক কি? তো এটা নিয়ে ভেবোই না, তোমার বাচ্চা যা করতে চায় তাই করতে পারে, কিন্তু জেনে কখন কি কেমনভাবে কি। স্যার, শেষ প্রশ্ন, সেটা হচ্ছে ধরুন আজকেই একজন বাবা মা জানতে পারলেন যে তার সন্তানের টাইপ 1 ডায়াবেটিস ধরা পড়েছে, তাহলে তাদের উদ্দেশ্যে আপনার কি বলার থাকবে? টাইপ 1 ডায়াবেটিস যখন বাচ্চাদের মা বাবা বা বাড়ির লোক জানতে পারে, এর থেকে খারাপ মানে পরিস্থিতি আমি আমার পিডিয়াট্রিক এন্ডোক্রাইনে দেখিনি। ওদের জীবনটা পুরো পাল্টে যায় 1 সেকেন্ডের মধ্যে। তখন জানতে পারে যে বাচ্চাকে সারা জীবন ইনসুলিন নিতে হবে, দিনে 4 বার করে নিতে হবে। কিন্তু আজকে যা আমি ওই মা বাবাদের ওই সময় বলি, আমি আবার বলছি, আপনার বাচ্চার রোগের চিকিৎসা আছে, সব রোগের চিকিৎসা থাকে না। শুধু প্রক্রিয়াটা আপনার এখন এই মুহূর্তে পছন্দ হচ্ছে না, কেননা ইনজেকশন বলে, কিন্তু ওই ইনসুলিনের দ্বারা আপনার বাচ্চা পুরোপুরি নর্মাল জীবন বাঁচতে পারবে এবং যা করতে চায় তাই করতে পারবে। এবার আসছি আপনাকে আশা জোগানোর জন্য। ইনসুলিন এতদিন শুধু ইনজেকশনে ছিল, পেন দিয়ে নিতেন। আমি আবার আগেই বলেছি, ইনসুলিন পাম্প আসার পরে বিশ্বে প্রথমবার এই বিগত 100 বছরের টাইপ 1 ডায়াবেটিসকে 6.5-এ নামিয়ে দিয়েছি। টাইপ 2 ডায়াবেটিস 6.5 নামানো তো কোনো ব্যাপার না, আপনারা সবাই কন্ট্রোল হয়ে যান, কিন্তু টাইপ 1 ডায়াবেটিসকে প্রথমবার। তাই বিশ্বের এমন একটা সময় আপনি বাঁচছেন, যদি টাইপ 1 ডায়াবেটিস হয় আপনার চিন্তা করার কারণ অনেক কমে গেল। আবার পরের প্রশ্নে আসছি, এই যে ইনজেকশন, আমরা সবাই জানি বাচ্চাকে এতবার ফোঁটাতে হবে, ঠিকই তো। এই একটা কষ্ট মা বাবাদের প্রচণ্ড। তাই আজকে আপনাদের সকলকে জানাচ্ছি, এই কিছুদিন আগেই নেজাল ইনসুলিন, নাকে স্প্রের মাধ্যমে ইনসুলিন, সেটা আবিষ্কার হয়েছে এবং অ্যাপ্রুভালও পেয়েছে। আমাদের দেশে হয়তো কিছুদিনের মধ্যে চলে আসবে, কিন্তু এখনও ওর যেহেতু এক্সপিরিয়েন্স আমাদের নেই অত, তাই এক্ষুনি ওর ব্যাপারে অতটা বলতে পারবো না। কিন্তু আমি আগামী ভবিষ্যৎকে খুব উজ্জ্বল হিসেবেই দেখছি এবং আপনাদের চিন্তা অনেক অনেক কমে যাবে। মানে হতাশ হওয়ার কিছু নেই, হতাশার কোনো জায়গায় আপনাকে নেই। লড়াইটা ঠিক চালিয়ে যেতে হবে। হয়তো এমন একটা দিন আসলো, আজকে আপনার যে ভোগান্তিটা হচ্ছে কালকে আপনার হবে না, কিন্তু আপনি যদি আজকেই হালটা ছেড়ে দেন, তাহলে ভবিষ্যতে যে নতুন নতুন টেকনোলজি বা যে আবিষ্কারগুলো আসছে সেগুলোর কিন্তু খুব সুফল আপনারা গুরুত্বপূর্ণ পাবেন কথা না। বলেছেন। হাতের কাছে আজকে যেটা আছে সেটা আমাকে সেইভাবেই করতে হবে। সুগার চেক যদি আমি সিজিএমে না করতে পারি, তাহলে ফিঙ্গারে আঙুলে চেক করতে হবে। ইনসুলিন যদি ইনসুলিন পাম্পে আজকে না যেতে পারি, তাহলে ইনসুলিন আমাকে সিরিঞ্জের মাধ্যমে, ইনজেকশনের মাধ্যমে নিতে হবে। আপনাকে আরেকটা ভালো কথা বলি, আমাদের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স যেটা ব্যাঙ্গালোর, তারা ইনসুলিন পাম্প অলরেডি ডেভেলপ করে নিয়েছে। আচ্ছা, তাদের টেস্টিং চলছে। 2 লাখ টাকায় ইনসুলিন পাম্প আপনারা পেয়ে যাবেন, যেটা এখন একটাই কোম্পানি আমাদের দেশে বিক্রি করে, নাম নিচ্ছি না, প্রায় 3-3.5 গুণ দাম। তো ভারত আপনারা জানেন যে 10-এর 1% মানে 1/10 প্রাইসে চাঁদে যান পাঠাতে পারে, সেরকম আমাদের ভারত সবকিছু পারে এবং ভারতের সব বৈজ্ঞানিক এর পেছনে লেগে আছে। আমি শুধু আশাই দেখছি, নিরাশার কোনো জায়গায় দেখছি না। কিন্তু ততদিন আপনাকে একটু অপেক্ষা করতে হবে এবং জানতে হবে কোন সময় কি করবেন, কিভাবে করবেন। এবং যেটা আপনি বললেন অনুষ্ঠানের শুরুতেই, যে একটা কমিউনিটি আপনি গড়ে তুলুন,
এবং যেখানে আপনি আপনার বিপদের সময় আপনি হেল্পটা পাবেন। ওই কমিউনিটি যে ডাক্তার বাচ্চাদের টাইপ 1 ডায়াবেটিস দেখে তাদের কাছে গিয়ে বলুন যে অন্যের সাথে সম্পর্ক করে দিন। এবং আমরা প্রচুর এরকম বছরে প্রোগ্রাম করে থাকি, 2-3টে এরকম প্রোগ্রাম হয় যেখানে আমরা শুধুমাত্র রুগীকে এবং রুগীর মা বাবাকে ডাকি, তাদের জানানোর জন্যে যে তারা কিভাবে আরো ভালো করতে পারে এবং তাদের সকলের সাথে মেলানোর জন্যে, যাতে তারা ওদের মধ্যে শিখতে পারে তারা কি ঠিক করছে তারা কি ভুল করছে। এতে অনেক উপকার হয়, অনেক। স্যার এইটার লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে ধরুন আমার টাইপ 1 ডায়াবেটিস আমার সন্তানের ডিটেক্ট হয়েছে, আমি কোন ধরনের চিকিৎসকের কাছে যাব? টাইপ 1 ডায়াবেটিস যদি শিশু বয়সে হয় তাহলে অবশ্যই পেডিয়াট্রিক এন্ডোক্রাইনোলজিস্টের কাছে যাবেন, কারণ টাইপ 1 ডায়াবেটিস টাইপ 2 ডায়াবেটিস একদম আলাদা, একদম আলাদা। বিশ্বাস করুন, আমাকে আলাদা করে এই সকল পেশেন্টদের, আমাকে কেন যে কোনো পেডিয়াট্রিক এন্ডোক্রাইনোলজিস্ট শেখানোর জন্যে, মানে দিনে মানে টোটাল সেশনই আমরা রাখি 4টে, যাতে বেসিক শেখাবো এবং প্রত্যেক দিন হয়তো 20-25 মিনিট 30 মিনিট করে দিতে হয় শুধু শেখানোর জন্য। থ্যাংক ইউ সো মাচ ডাক্তারবাবু, মানে এত সুন্দর করে আমাদের বুঝিয়ে দিলেন এবং যারা আমাদের দর্শক যারা দেখছেন আমাদের এই ভিডিওটি তারাও অনেকটা হয়তো বুঝতে পারলেন। এরপরও যদি আপনাদের কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে আপনারা কমেন্ট বক্সে লিখে জানাতেই পারেন। একটি নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, যদি আপনাদের কখনো প্রয়োজন হয় আপনারা নিঃসংকোচে যোগাযোগ করতে পারেন। আজ এ পর্যন্তই, আবার হয়তো টাইপ 1 ডায়াবেটিস নিয়ে আমরা কথা বলবো, ততদিন একটু অপেক্ষা করে যান। আজ এই পর্যন্তই, নমস্কার।